বাংলাদেশের রাষ্ট্রপতি তো খুব পাওয়ারফুল না। বাংলাদেশের কনস্টিটিউশনের রাষ্ট্রপতির পাওয়ার খুবই সীমিত। মানে রাষ্ট্রপতির উপর কিছু চাপিয়ে দেওয়াটাও কোন নিয়মের মধ্যে পড়ে? আপনি যা করা হয়েছে আমি এটুক বলতে পারি নিয়মের মধ্যে করা হয়েছে, নিয়মের ব্যত্যয় হয়নি। এইটাও কি রাষ্ট্রপতির উপর এক ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল কিনা? আমি তো বললাম যা করা হয়েছে নিয়ম মেনে করা হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সরাসরি অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা সংবিধান মানেননি অনেক ক্ষেত্রেই। এই অভিযোগটি তিনি কেন করলেন? আমি এটা জানি না উনি কেন করলেন, বাট আমি এখনো বলছি যে উনি যা করেছেন সব সংবিধান মেনেই করেছেন। কারণ কি রাষ্ট্রপতির অভিযোগ মিথ্যা? আমি জানি না উনি কোন পরিপ্রেক্ষিতে বলেছেন, বাট আমি এটুক বলতে পারি উনি যা করেছেন সংবিধানকে মেনে করেছেন। উনি এই অভিযোগও করেছেন কাতারের আমিরের অনুষ্ঠানে যখন তার যাওয়ার কথা ছিল তখন তার সাথে কথা না বলে একটি চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে তার কাছে, যেখানে লেখা যে তিনি যেতে পারবেন না, শুধু সই করতে বলা হয়েছে। এইটাও কি রাষ্ট্রপতির উপর এক ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল কিনা? আমি তো বললাম যা করা হয়েছে নিয়ম মেনে করা হয়েছে। মানে রাষ্ট্রপতির উপর কিছু চাপিয়ে দেওয়াটাও কোন নিয়মের মধ্যে পড়ে? আপনি যা করা হয়েছে আমি এটুক বলতে পারি নিয়মের মধ্যে করা হয়েছে, নিয়মের ব্যত্যয় হয়নি। আপনি এক জায়গায় বলেছেন যে তাকে অনেকবার উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে, তার উপর জরুরি অবস্থা জারির একটা চাপ ছিল, দেশি বিদেশি অনেক সার্কিট তাকে নানান রকমভাবে জনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছেন। এটা কি সত্য? ওনার আরো এলাবোরেট করা উচিত ছিল। উনি তো এই জিনিসগুলো বলছেন, কোথায় কখন কিভাবে করলো, এগুলো উনি আরো এলাবোরেট করে বলতেন। আরেকটা অভিযোগ করেছেন তিনি যে প্রধান উপদেষ্টা 14 থেকে 15 বার বিদেশ গেছেন কিন্তু কোনোবারই এসে রাষ্ট্রপতির সাথে দেখা করেননি। এটা উনি যেটা ফেয়ার মনে করেছেন সেটাই করেছেন। কিন্তু আমরা এইটা কি এক ধরনের রেওয়াজ থেকে, প্রথা থেকে বেরিয়ে যাওয়া, নাকি রাষ্ট্রপতি বলেছেন যে তিনি অপমানিত বোধ করেছেন এই ধরনের? উনি অপমানিত বোধ করলে এটা ওনার বিষয়। তাকে বিদেশও যেতে দেওয়া হয়নি একাধিকবার। তখন ওনারা যেটা দেখেছেন যে ওনার শারীরিক অবস্থা কি ঠিক আছে কিনা, উনি তো এখনো দেখছেন তো কোয়াইট ফিট আছেন। না, বিদেশে প্রোগ্রামেও যেতে দেওয়া হয়নি, শুধু চিকিৎসার জন্য না, একবার কসোভোতে এবং আরেকবার কাতারের আমিরে। যা করা হয়েছে নিয়ম মেনেই করা হয়েছে। মানে রাষ্ট্রপতিকে যেতে না দেওয়ার কি কোনো রকম নিয়ম ছিল? আপনি সাধারণত এগুলো ক্ষেত্রে যেহেতু বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছে একটা ফিগার হেড, আমি যেটা জানি, আমার এখানে জানায় শর্টকামিংস থাকতে পারে, তো আমার মনে হয় যে যা করা হয়েছে সব নিয়ম মেনেই করা হয়েছে। এই প্রশ্ন তাহলে বারবার কেন বলতে হলো? আপনিও একাধিকবার বলেছেন যে গণ অভ্যুত্থান তো সংবিধান মেনে হয়নি, সুতরাং সবকিছু সংবিধান দিয়ে তো বিবেচনা করলে হবে না। না, গণ অভ্যুত্থানটা সংবিধান মেনে, কোনো গণ অভ্যুত্থানই সংবিধান মেনে হয় না। এটা তো গণ অভ্যুত্থান তার একটা আপরাইজিং, নিজের চরিত্র। হ্যাঁ, কিন্তু তারপরে যখন গভর্নমেন্টগুলো ফর্ম করে ওটা তো তখন অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন। যদি না আপনি বলেন যে না আমি কনস্টিটিউশনটাই মানি না, এটা আমি ছিঁড়ে ফেললাম। কিন্তু এর বাইরে যে অভিযোগগুলো, যে বিদেশে যেতে না দেওয়া, চিকিৎসার জন্য, আমি তো বললাম এটা বাংলাদেশের বাংলাদেশের কনস্টিটিউশনের রাষ্ট্রপতির পাওয়ার খুবই সীমিত। হ্যাঁ, সে সীমিত পাওয়ারের উপরে যেটুক নিয়ম সেটুকুই রাখা হয়েছে। আপনার মনে আছে যে রাষ্ট্রপতি বোধহয় জাস্টিস শাহাবুদ্দিনের কথা যখন অ্যামেন্ডমেন্টগুলো হলো, তখন যে একটা রাষ্ট্রপতির আসলে শুধুমাত্র কবরস্থানে যে দোয়া পড়া ছাড়া তার আসলে কোনো কাজ নেই, পাওয়ার নেই। আমরা যখন ওয়েস্টমিনিস্টারে সিস্টেমে গেলাম সেই 1991-এর পরে, হ্যাঁ, তো মানে এরশাদের আউস্টারের পরে, তখন পুরোপুরি আসলে রাষ্ট্রপতির পাওয়ার একদমই নাই বললেই চলে। খুবই একটা এটা যেটা ইংলিশে বলে ফিগার হেড হিসেবে রাখা হয়েছে। কিন্তু গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, সেই আকাঙ্ক্ষাগুলোর মধ্যে একটা ছিল হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা। এটা তো আনছে, এটা এখন নতুন করে যখন আপনি অ্যামেন্ডমেন্ট করবেন, পার্লামেন্ট যেটা করবে তখন আসবে, এখনো তো হয় নাই। তার মানে 1.5 বছরে আগের যে কম পাওয়ারওয়ালা রাষ্ট্রপতি সেইটাই প্র্যাকটিস করা হয়েছে 1.5 বছর। সেটা না, যার যা পাওয়ার সেই পাওয়ারের মধ্যেই আছেন। কিন্তু যে সমালোচনাটা ডক্টর ইউনূসকে নিয়ে সবচেয়ে বেশি হয়, তিনি শপথ নিয়ে প্রধান উপদেষ্টা হওয়ার কিছুদিনের মধ্যেই তার মামলাগুলো থেকে অব্যাহতি পেলেন, তিনি একটি ম্যান পাওয়ার এক্সপোর্টের একটি লাইসেন্স পেলেন, একটি বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স পেলেন। এইগুলো কি খুব দরকার ছিল? মানে এগুলো এই সমালোচনাগুলোর অরিজিনেট করেছে হচ্ছে আওয়ামী লীগের লোকদের পেজগুলোতে, আপনি যদি খুব ভালো মতো করে দেখেন। কিন্তু ঘটনাগুলো তো আমি বলি, ওই আপনি আওয়ামী লীগের পেজগুলোতে আপনি দেখবেন
তো তখন আমাদের উচিত কি ছিল, আমাদের যারা এই আপনি যে কথাটা বলছেন বা যে কোনো পত্রিকা যারা এগুলো লিখছে তাদের উচিত ছিল নিজেদেরকে ইনভেস্টিগেট করা, যে এই কথাগুলো যে আওয়ামী লীগের পেজে আছে, এরা যে এই মিথ্যাচারগুলো করছে তাকে নিয়ে আমরা একটু দেখি না ইনভেস্টিগেট করে এটার মধ্যে সত্যতা কত। কেউ কিন্তু এটা ইনভেস্টিগেট করছে না। আমরা তো মামলাগুলো কি ডিসমিসাল হয়নি? ওগুলা তো পুরোটাই ছিল পলিটিক্যালি মোডে। আপনি 190টা মামলা ওনার এগেনস্টে দিয়েছে। এই জন্য তো আপনি আলাপের মাধ্যমেই দেখেন না, আপনার যদি 10-15 জন সাংবাদিক থাকে, আপনারা এখন ইনভেস্টিগেট করে দেখেন যে মামলাগুলো আসলে কি ছিল। আপনাকে হয়রানি করার জন্য এই মামলাগুলো করা হয়েছিল। তো এখন এই হয়রানির মামলা তো এমনি ওই সময় ধরেন 20,700 মামলা কি যেন পাশ করেছে। তো ওনার এটা তো এগুলো একদম হয় না, পিওর হয়রানি। বিশ্ববিদ্যালয়ের নিবন্ধন উনি 2012 সালে চাচ্ছিলেন, সেই সময় থেকে উনি ওই সময় জমিও কিনেছিলেন। হ্যাঁ, কিন্তু ওনারা তো ওই সময় দেন নাই। ওই যে পার্সোনাল একটা অ্যান্টাগনিজম, শত্রুতা থেকে দিবেন না। কিন্তু উনি যদি একটা ইউনিভার্সিটি আনতেন, তো দেশের জন্য মঙ্গল ছিল। কিন্তু প্রধান উপদেষ্টার আসনে বসে একটা বিশ্ববিদ্যালয়, এটা নরমালি উনি কোনো কনফ্লিক্ট, উনি কি এটা পার্সু করছেন? ওনার প্রতিষ্ঠা, উনি এইগুলো তো প্রত্যেকটাই হচ্ছে আপনার সোশ্যাল বিজনেস, তারা তাদের মতো পার্সু করছে। আপনি এসে বলবেন যে উনি কি এটার ইয়েতে করছেন কিনা, ওনার মধ্যে এগুলোর কোনো ইয়ে নাই। আপনার যদি মনে হয় যে উনি নিয়মের ব্যত্যয় করেছে, আপনি মোর দেন ফ্রি টু রিপোর্ট। আপনি যে দেখেন ওনাকে উনি যেমন ম্যান পাওয়ারের লাইসেন্স সেই সময় 2009 না 10 সালে ওনাকে সৌদি, বড় পয়েন্ট হচ্ছে নৈতিকই তো, এটা অনৈতিক কি হলো? এটা তো জনগণের উপকারার্থে এটা করা হচ্ছে, এবং এইখানে কোনো ধরনের কোনো এমন না যে আমি নিয়মটাকে বাদ দিয়ে আমি করছি। তো এখন উনি কি তাহলে সবকিছু ফেলে দিয়ে এটা করবেন না? ওনার প্রতিষ্ঠানগুলো এটা করবে না? নিয়ম কানুনের ব্যত্যয় হয়নি, যারা সমালোচনা করেন তারা এটা করেন বিকজ তারা আসনে বসে একটি বিশ্ববিদ্যালয়ের নিবন্ধন নেওয়া, এটি এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কারণ আপনি রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান নির্বাহী, এটা গ্রামীণ ইউনিভার্সিটি, এটা অ্যাপ্লিকেশন করেছিল। এখন যেহেতু এই 10-12টা বছর তাকে অ্যাপ্লিকেশনটা দেয় নাই, এখন অথরিটি আবার ওটা ইনভেস্টিগেট করে তারা তাকে দিয়ে দিয়েছে। সেটা ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছেন বলে এটা যদি বিএনপি আসতো তারাও দিত, যে কেউ আসতো তারা, কারণ তার প্রতি তো অন্যায় করা হয়েছে। আপনি এই 12টা বছরের অন্যায়টাকে আপনি দেখছেন না? আপনি যদি কেউ স্টুডেন্টরা যদি আসতো, প্রধান উপদেষ্টা যদি ক্ষমতা নাও নিতেন, যে কেউ আসতো সবাই দিত। একটা বড় ইউনিভার্সিটি, তার অ্যাপ্লিকেশনগুলো রেডি, তার জায়গা রেডি, সব কিছু রেডি, আপনি তাকে আটকে রেখেছেন। এটা কতটা ইনহিউম্যান? কিন্তু আইনের ব্যত্যয় তিনি ঘটাননি। আমি এখানে দুইটা রিলেভেন্ট না, কিন্তু আমি ডক্টর আলী রিয়াজের একটা লাইন একটু বলতে চাই। এই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে তিনি বলছিলেন যে এটাকে শুধুমাত্র আইনি বিবেচনায় নিলে হবে না, এটাকে নৈতিক বিবেচনায় নিতে হবে। ফলে আইন আর নীতি এই দুটো, আমি মনে করি আইনের থেকে ওইটা সিদ্ধ ছিল এবং নৈতিকভাবে ওটা ঠিক ছিল, অনৈতিক কোনো কিছু করা হয়নি। এখানে যদি নিয়মগুলো ভায়োলেট করে উনি করতেন, আপনারা বলতেন। একটা ইউনিভার্সিটি আপনি 12টা বছর তাকে আটকে রেখেছেন। আপনি যে ম্যান পাওয়ারের যেটা, ওনাকে জার্মান সৌদি একটা কোম্পানি বলেছে যে আমরা 10,000 নার্স আর এগুলো নিতে চাই। হ্যাঁ, আমরা বাংলাদেশে যদি আসি, যাদের মাধ্যমে নেই, দেখা যায় যে ওই লোকগুলো থেকে প্রচুর টাকা নেওয়া হয়। যে নার্স যাবে তাকে 5 লক্ষ টাকা দিতে হয়, 6 লক্ষ। তো তুমি ওনার যে কোম্পানি, তাকে বলা হয়েছে যে আপনার করলে উই ক্যান হায়ার দিস নার্সেস অ্যান্ড ডক্টরস উইদাউট এনি চার্জ, কোনো রিক্রুটমেন্ট ফিস ছাড়া। তো এটা কি বাংলাদেশের জন্য ভালো? প্রধান উপদেষ্টার একটা বক্তব্য শুনছিলাম যে 6 মাসের একটা ট্রেনিং দিলেই হাজারে পাঠানো যাবে। 1.5 বছরে তো 3টা 6 মাস পাওয়া গেল। কতজন নার্স পাঠানো গেছে? নার্সগুলো পাঠানো যায় নাই বিকজ আমরা সেই কোয়ালিটি অফ নার্স তৈরি করতে পারি নাই। সেই তৈরি করার দায়িত্ব সেই তৈরি করার জন্য অনেক খাটনি করা হচ্ছে। এটা আপনার ইনস্টিটিউশনাল আপনার চেঞ্জ লাগছে। একদিনে তো আর এটা হয় না। আপনার পুরো ইনস্টিটিউশনগুলো তো দুর্বল। আপনি ইনস্টিটিউশন তৈরি করেন সেই মাপের, তখন প্রতি 6 মাসে আপনি পাঠাতে পারবেন। কি উদ্যোগ নিল অন্তর্বর্তীকালীন সরকার ইনস্টিটিউটগুলো তৈরি করা? ওনারা যেগুলো নার্সিং ইনস্টিটিউট, যেমন
ইয়েকে পাঠানোর জন্য, জাপানে নার্স পাঠানোর জন্য অনেকগুলো ইনস্টিটিউশনাল কিছু কাজ করা হয়েছে, যেগুলো আমাদের লিমিটেড টাইমে সম্ভব, সেগুলো কাজ হয়েছে। মানে 1.5 বছর কি খুব লিমিটেড টাইম ছিল? খুবই লিমিটেড টাইম। একটা দেশের আপনি যদি একটা এমন একটা আবর্জনা পূর্ণ খোল নলচে বদলে দেওয়া, হ্যাঁ, এটা আর এগুলো তো রিফর্মগুলো তো একদিন আপনি রিফর্ম করলেন, আপনি পেপার রিফর্ম করলেন, আপনি লিখে দিলেন এটা করো, কিন্তু এটা তো গ্রাউন্ড লেভেলে এটা করতে হয়। আর গ্রাউন্ড লেভেলে আবার সেই রকমের যদি আপনি ইনস্টিটিউশন করতেন, সেখানে টাকারও যোগান দিতে হয়। তো আমরা তো একটা যে ইকোনমিকে আমরা মানে এই গভর্নমেন্ট ইনহেরিট করেছে, খুবই দুর্বল, খুবই মানে ভূমিকম্প বিধ্বস্ত, ভয়ানক রকমের ভূমিকম্প বিধ্বস্ত ইকোনমি। সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার ছিল না। আমি একটা বিষয় আপনার কাছ থেকে একটু বোঝার জন্য পরিষ্কার হতে চাই। 8ই অগাস্ট 2024 যেদিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নিলেন, তিনি সেদিন শপথের সময় বলছিলেন যে তার বাক্যটি ছিল, আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। এইটা কোন সংবিধান? উনি তো সংবিধানটা বা ওনার যে অ্যাপয়েন্টমেন্টটা তো সংবিধানের একটি ধারাকে সামনে রেখেই হয়েছে। এটার একটা লিগালি একটা ইন্টারপ্রিটেশন দেওয়া হয়েছে এবং এটি খুবই স্ট্রং একটা ইন্টারপ্রিটেশন। তো এটা নিয়ে তো আর নতুন কোনো আর্গুমেন্টের কিছু নাই। এটা ইন্টারিম গভর্নমেন্টের একটা সেট আপ করা হলো, উনি এটার প্রধান হলেন, এবং যখনই আপনি হেড অফ দ্য গভর্নমেন্ট হবেন, তখন তো আপনি সংবিধানকে বলবেন যে আপনি সংবিধানের সংরক্ষক, তখন আপনি তো সেটা উনি বলেছেন। ইটস কোয়াইট ফেয়ার অ্যান্ড সিম্পল। তারপরে কি এই 1.5 বছরের সকল কিছু সংবিধান মেনে হয়েছে? অবশ্যই, এভরিথিং। তাহলে এই প্রশ্নটা কেন উঠছে? বিএনপি কেন বলছে যে সবকিছু সংবিধান মেনে করতে হবে? সংবিধান সংস্কার পরিষদ সংবিধান মেনে হচ্ছে না, 2টা শপথ সংবিধানে নাই। এই প্রশ্নগুলো তাহলে কেন উঠছে? না, এটা তো মানে আপনি যেভাবে ইন্টারপ্রেট করছেন, আরেকজন যেভাবে, এটা ইন্টারপ্রিটেশনের বিষয়। যখন তারা ডায়ালগগুলো করলেন, তারপরে তো সবাই সাইন করলেন নাকি? ডায়ালগ করলেন 9 মাস ধরে, দেওয়ার পরে জুলাই চার্টার হলো, চার্টারটা তারপরে সবাই সাইন করলেন, করার পরে এই চার্টারটাকে একটা গণভোটে আনা হলো, হ্যাঁ, যে এটা লিগ্যাল ভিত্তির জন্য। তো ওইটার আলোকেই এখন নতুন করে, এটা আমার মনে হয় না এমন কোনো ইস্যু। পার্টিগুলো, পলিটিক্যাল পার্টিগুলো তারা বসে এটা ঠিক করে ফেলতে পারবেন। কিন্তু যখন রাষ্ট্রপতি আদেশ দিলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেই আদেশ দেওয়ার কি সাংবিধানিক এখতিয়ার রাষ্ট্রপতির ছিল? এই প্রশ্নটা উঠছে, এখনো উঠছে। আমি বললাম তো, এটা জাস্ট যারা জুলাই ছিলেন তারা এটা খুব, যেই ইস্যুই উঠুক না কেন, তারা এটার আমি বলবো যে এটার লিগ্যাল ইন্টারপ্রিটেশনটা তাদের কাছে আছে। এখন হচ্ছে যে আপনার সাথে আমার একটু ডিফারেন্স হচ্ছে, বাট ইভেনচুয়ালি আমার মনে হয় এটা ইটস নট এ বিগ ডিল। কিন্তু প্রধান উপদেষ্টা 8ই অগাস্ট বলেছিলেন যে তিনি সংবিধানের, অবশ্যই উনি কিন্তু হেড অফ দ্য গভর্নমেন্ট, অবশ্যই এটা তো উনি বলবেনই, উনি তো শপথই নিবেন এটার উপরে। এটা তো মানে উনি তো হেড অফ দ্য গভর্নমেন্ট, উনি গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট, বাংলাদেশকে রিপ্রেজেন্ট, বাংলাদেশের লিডার উনি। তখন সবচেয়ে বড় কথা যে পুরো যে চেঞ্জগুলোর জন্য একটা বড় রেফারেন্ডাম, একটা ইয়েস ভোটটা আছে, জনগণের একটা ম্যান্ডেট আছে, এটা অনেক বড় কিছু। জনগণের ম্যান্ডেট নিয়েও তো কথা হচ্ছে যে 84টি সংস্কার, সেটি 4টি প্রশ্নে অ্যাকোমোডেট করা, সেই বিষয়ে প্রশ্নও তো আছে। না, এটা তো হয়ই। আপনি যখন একটা পলিটিক্যাল পার্টি আপনার কাছে ভোট নিতে যায়, তার তো একটা বড় ম্যানিফেস্টো থাকে, সে অনেকগুলো, সে চায় যে আপনার একটা ভোট চায়, কিন্তু তার ম্যানিফেস্টোতে অন্তত 1200 রকমের গণভোট জেতার ফলে নির্বাচিত। এখন 84টা ভোট ইয়েকে যদি 4টা ইয়েতে আনে, এটা এমন কিছু না, এটা একটা পার্ট অফ গণভোট জেতার ফলে কি সংসদ বাধ্য এই সংস্কারটি ওইভাবেই করতে, যেভাবে সংস্কার পরিষদ জুলাই সনদে যেভাবে বর্ণিত আছে, নাকি সংসদ তার মতো করে সিদ্ধান্ত নিতে পারবে? সেটার জন্য তো এই যে সংবিধান গণপরিষদ করা হয়েছে, তারা ডিবেট করবেন। ওনাকে যেভাবে পেয়েছে, ব্রিলিয়ান্ট মাইন্ড, টপ প্যাট্রিয়ট, নির্লোভ একটা লোক, অসম্ভব খাটতে পারেন, বছর দিনের পর দিন জ্বর রেখে, হ্যাঁ, অলমোস্ট নিউমোনিয়া হয়ে যাচ্ছে, তারপরে উনি কাজ বাদ দিচ্ছেন না। এটা এবং ওনার যে চিন্তা, ওনার যে ভাবনা, যেগুলো ওনার আসছে ওনার কাজের মাধ্যমে, এটা তো আর যেটা হয়েছে যে উনি আমাকে যেটা দিয়েছেন যে ওনার এক্সেস দিয়েছেন। সাধারণত আগে যদি আপনি প্রেস সেক্রেটারিগুলো দেখেন, আগে তাদেরকে এক্সেস তেমন একটা পায় না। আমি যেমন ক্যাবিনেটে আনহিন্ডার্ড এক্সেস পেয়েছি, আবার ওনার যতগুলো বিদেশে যতগুলো ট্যুর করছেন বা দেশে যত মিটিং করছেন, ওইখানে আমি এক্সেস পাচ্ছি। ক্যাবিনেট মিটিংয়েও অ্যাক্সেস দিয়েছিলেন, যদিও সেটা রুলস অফ বিজনেসের বাইরে। এটা রুলস অফ বিজনেসে উনি মনে করছেন যে যেহেতু আমি বাইরে যে কথা বলি, হ্যাঁ, এটা রুলস অফ বিজনেসের বাইরে, উনি পারলে ওনার এটা জুডিসডিকশনে পড়ে, উনি এটা পারেন যে
আমাকে থাকতে পারেন। অনেক সময় যে ক্যাবিনেট মেম্বারের বাইরেও তো এসে উনি পারেন যে তাকে আনতে মিটিংয়ে, তো সেই অনুযায়ী আমি মানে এটা কি শুধু একটা ভার্বাল ডিসিশনই পারেন নাকি? হ্যাঁ হ্যাঁ